আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীগণ, লাইভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের লাইভ ক্লাসে আমি আপনাদেরকে আরও কিছু কনফিউজিং প্রশ্নের সমাধান দেব এবং কিছু কিছু বিষয়গুলো এতটাই সূক্ষ্ম, একটু বোঝার গড়মিল হলেই সমস্যা। শিক্ষার্থীদের এই প্রশ্নগুলো নিয়ে সমস্যা আছে বিধায় আমি মাঝে মাঝে লাইভে এসে এগুলো সমাধান করে দিই। আশা করি আজকেও ব্যতিক্রমী কিছু সমাধান পাবেন এবং সত্যিকার অর্থে আপনারা অবাক হবেন। তাহলে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটা আছে প্লিজ দেখুন। মিনিং অফ টেক অফ ইজ, অর্থাৎ টেক অফের মিনিং কি হবে? এটা রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট জোড় অংশের 2016-17 সালে পরীক্ষার প্রশ্ন। বলার কারণ, অনেক প্রশ্ন আছে যেগুলো ইসলামী ইউনিভার্সিটিতে খ বা গতে 2005 সালে এসেছে, পরবর্তীতে দেখা গেছে 18 বা 19 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় এগুলো রিপিট হয়েছে। এর দুটো কারণ হতে পারে। প্রশ্নকর্তারা যদি মাস্টার বা জাতীয় অন্যান্য কোনো বই ফলো করে থাকে, যে প্রিভিয়াস কিছু কোশ্চেন নেওয়া হতে পারে, এ কারণে রিপিট হতে পারে, অথবা এই প্রশ্নটা অন্য কোথাও ছিল যেখান থেকে তুলে আনা হয়েছে, হুবহু মিলে গেছে এই আর কি। প্লিজ আবারও দেখেন। মিনিং অফ টেক অফ ইজ, অর্থাৎ টেক অফের মিনিং কি হবে? অপশন এ, এর উচ্চারণটা এই অর্থাৎ ইআই, এই জন্য টেক অফ, টি এর উচ্চারণ ঠ এর মতো, টেক অফ। তো অপশন এ ফ্লাই, বি স্টার্ট আউট, সিতে লিভ কুইকলি, ডি নম্বরে অল অফ দেম। আবারও দেখেন, মিনিং অফ টেক অফ ইজ, অর্থাৎ টেক অফের মিনিং হচ্ছে অপশন এ ফ্লাই, অপশন বি তে স্টার্ট আউট, অপশন সি লিভ কুইকলি, অপশন ডি অল অফ দেম। তাহলে আমি উত্তরটা দিয়ে দিই। তাহলে দেখেন, এখানে টেক অফ এর মানে হচ্ছে প্লেনের, মানে এরোপ্লেনের, যেটাকে আমরা বলি বিমান বা উড়োজাহাজ, এটা যখন এই গ্রাউন্ড থেকে যখন উড্ডয়ন করা শুরু করে, মানে বিগিনস টু ফ্লাই, মানে লিভ দ্য গ্রাউন্ড অ্যান্ড বিগিনস টু ফ্লাই, এই উড্ডয়ন করা যদি ভার্ব হয়, মাঝখানে যদি হাইফেন না থাকে, মনে রাখবেন হাইফেন না থাকলে এটা ভার্ব, হাইফেন না থাকলে ভার্ব, সেক্ষেত্রে হবে টেক অফ। এক্ষেত্রে দেখেন যদি হাইফেন না থাকে, এর মানে সবগুলোই সঠিক। ফ্লাইও রাইট হবে, স্টার্ট আউটও রাইট হবে, লিভ কুইকলি মানে ভিন্ন অর্থে ভার্ব হিসেবে তখন ব্যবহার হবে। এখানে মাঝখানে হাইফেন আছে, তার মানে এটা নাউন, তাহলে এখানে ফ্লাই ভার্বও হতে পারে, নাউনও হতে পারে, মানে উড্ডয়ন করা বা উড্ডয়ন, এটা এয়ারক্রাফট বা এরোপ্লেনের ক্ষেত্রে। তাহলে সঠিক আনসারটা, যদি মাঝখানে হাইফেন থাকে তখন এটা নাউন, সেক্ষেত্রে উত্তর হবে এইটা ফ্লাই, এগুলো হবে না। আর যদি হাইফেনকে উঠিয়ে দেন, ধরেন এখানে হাইফেন থাকলো না, হাইফেন নেই, তখন এইটা হয়ে যাবে ভার্ব, তখন আনসার হবে ডি অল অফ দেম, মানে ফ্লাইও হবে ভার্ব, স্টার্ট আউট, লিভ কুইকলি। তো এই বিষয়টা মাথায় রাখবেন, যদি পরবর্তীতে প্রশ্নটা রিপিট হয় তাহলে আর এটা নিয়ে যেন আপনাদের সমস্যা না হয়। যদি এখানে হাইফেন থাকে তখন এটা নাউন হয়ে যাবে, নাউন হলে উত্তর হবে ফ্লাই। আর যদি হাইফেন না থাকে তাহলে উত্তর হবে, মানে তখন এটা ভার্ব, উত্তর হবে অল অফ দেম, মানে এখানে সবগুলোই টেক অফের সমর্থক। যাক, এর একটা কাছাকাছি আর একটা প্রশ্ন আপনাদেরকে দিয়ে রাখি, আর এরপরে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, মনে রাখবেন আমরা যেগুলোকে বলি গ্রুপ ভার্ব আর কি, ভার্বাল ইডিয়মস, মানে গ্রুপ ভার্বের ক্ষেত্রে এই যে ভার্ব প্লাস প্রিপোজিশন, মানে অ্যাডভার্বিয়াল পার্টিকেল, মানে ভার্ব প্লাস প্রিপোজিশনের ক্ষেত্রে, অথবা এই যে অ্যাডভার্বিয়াল পার্টিকেল যেটাই বলি, মানে বাক্যে যেভাবে ব্যবহার করা হোক, তো যদি মাঝখানে হাইফেন আসলে তখন এটা হবে নাউন। মনে রাখবেন, গ্রুপ ভার্ব প্লাস হাইফেন প্লাস পার্টিকেল, তখন এটা হচ্ছে নাউন। কিভাবে? যেমন ব্রেকআপ করা কি? সম্পর্ক সমাপ্ত করা, মানে ইন দ্য রিলেশনশিপ। তো এই যে রিলেশনশিপ, তো এটাকে যদি নাউন করেন সেক্ষেত্রে হবে ব্রেকআপ, মাঝখানে হাইফেন, তখন হবে ব্রেক আপ হলে ভার্ব হয়ে গেল, আর মাঝখানে যদি এই যে ব্রেকআপ দেন তখন এটা নাউন হয়ে যাবে। এটা দুইভাবে ব্যবহার হতে পারে। যেমন কোনো কিছুর ভাঙন বোঝাতে বা আলাদাকরণ বোঝাতেও ব্রেকআপ ব্যবহার করা যায়, যে সোভিয়েত ইউনিয়নের ভাঙন,
এর বিভিন্ন অংশে যে বিভক্ত হওয়া, সেগ্রেগেশন আর কি। তো সেই ক্ষেত্রে দ্য ব্রেক আপ অফ সোভিয়েত ইউনিয়ন। আর সম্পর্ক ভাঙনের ক্ষেত্রে বলা যেতে পারে এ ম্যারিজ ব্রেকআপ। তাহলে মাঝখানে যখন হাইফেন আসতেছে তখন এটা কি হয়ে যাচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে নাউন। যেমন ফিল ইন, ফিল ইন মানে পূরণ করা। তো এটা ব্যক্তিও বোঝাতে পারে। ফিল ইন কিভাবে, একজন খেলোয়াড় ইনজুর্ড, তো তার জায়গায় আরেকজনকে নেওয়া হবে, তাহলে বলা যেতে পারে যে হি কুড বি টেম্পোরারি এ কম্পিটেন্ট ফিল ইন। এই যে ফিল ইন ওই ব্যক্তিকে বোঝাচ্ছে, মানে একজনের পরিবর্তে আরেকজন, ফিল ইন। আবার ফিল আপ দেখেন, ফিল আপটা কখন নাউন হিসেবে ব্যবহার হয়, যখন বিশেষ করে গাড়ির যে পেট্রোল ট্যাঙ্কটা থাকে এটাতে তেল ভরার ক্ষেত্রে, মানে এই সিচুয়েশনটা, উদাহরণটাকে বলা হয় ফিল আপ। ড্রাইভার্স আর নেভার ফার ফ্রম এ ফিল আপ। তাহলে কি বললাম, এই যে গ্রুপ ভার্বের ক্ষেত্রে যে ভার্বটা থাকে, ভার্ব প্লাস হাইফেন আর পরে পার্টিকেল, মানে গ্রুপ ভার্বে ভার্ব প্লাস হাইফেন প্লাস পার্টিকেল, তখন এটা কাজ করবে নাউন হিসেবে। তো উদাহরণ হিসেবে কি কি বললাম, এই যে টেক অফ, ফিল ইন, ফিল আপ, ব্রেক আপ। তারপরে এই যে মেকআপ, মেকআপ করা, যে সে খুব মানে মোটা মেকআপ করে, তো সেক্ষেত্রে কি হতে পারে, যে শি ওয়ার্স এ থিন দিতে পারেন, আর যদি মোটা হয় সেক্ষেত্রে থিক দিতে পারেন, জি শি ওয়ার্স আ থিক মেকআপ। তখন মেকআপ মাঝখানে কিন্তু এই যে হাইফেন হবে। যাদের এই বিষয়টা জানা ছিল না তারা এখন থেকে বিষয়টা প্লিজ মাথায় রাখবেন। তবে একটা বিষয় আবারও বলে রাখি, সবকিছুই কিন্তু মানে অ্যাজ এ জেনারেল রুল, ব্যতিক্রম থাকতেই পারে, ব্যতিক্রম বের হয়। 2 নম্বর প্রশ্নে দেখেন একটু প্রবলেম আছে, যে কারণে আপনাদেরকে এগুলো বলে দাও, কারণ পরীক্ষার খাতায় শিক্ষার্থীরা কনফিউজড হয় আর এগুলো নিয়ে প্রশ্ন করে। সেকেন্ড কোশ্চেনে দেখেন, দ্য প্লেন এর উচ্চারণ কিন্তু এই যে ইআই, এগুলো কিন্তু এখন থেকে কেয়ারফুল হতে হবে। আমি নিজেও এইগুলো বিষয়ে এতটা আগে অবগত ছিলাম না, ইদানিং নিজের খুঁটিনাটি সেটা প্রনাউন্সিয়েশন হোক বা শেখার ক্ষেত্রে সংশোধন করে নিচ্ছি। যেমন আমরা বলি বিউটিফুল, কিন্তু ডিকশনারিতে আইপিএ দেখেন, মানে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট যেটা দেওয়া আছে আইপিএতে, উচ্চারণ হয় কিন্তু বিউটিফল, ফুল নাই কিন্তু বিউটিফল, বিউটিফল এপিউএল, ফুল উচ্চারণ নাই, ফল আছে। তাহলে এখানে দেখেন দা প্লেন, এই যে ইআই এর উচ্চারণটা হবে ইআই, প্লে। যেমন আমরা বলি, অনেকে বলে ফ্রেজ, ফ্রেজ না ফ্রেজ। টেক, গেভ, মানে এর উচ্চারণটা ইআই, এই এর মতো, যেমন স্টেক, সেফ, গেট, লেট, যাই হোক। তাহলে দা প্লেন কুড নট, দেখেন ড্যাশ বিকজ অফ দ্য ডেন্স ফগ, মানে কি ঘন কুয়াশার কারণে প্লেন কি করতে পারেনি, উঠতে পারেনি, টেক অফ করতে পারেনি, মানে যাত্রা করতে পারেনি। তো এক্ষেত্রে আপনি বলবেন যে স্টার্ট, না স্টার্ট এখানে হবে না। অনেক ক্ষেত্রে আপনাকে এক্সাক্ট মিনিং ব্যবহার করতে হবে। আমরা বাংলায় যেমন একটা বুঝাতে আর একটা দিয়ে বোঝানোর চেষ্টা করি, একটা শব্দকে আর একটা শব্দ দিয়ে, মানে সেকেন্ডারি মিনিং এক্ষেত্রে অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে এখানে স্টার্ট হবে না। দেখেন এখানে আমি উত্তর করলাম ফ্লাই, কিন্তু এখানে কেন ফ্লাই নিতে পারতেছি না, কারণ এর একটা ইডিওমেটিক আছে, সেটা হলো টেক অফ। আবার এখানে টেক অফ, এর উচ্চারণ অফ, আর এর হলো ফ। তো যাই হোক, এখানে রাইট আনসার হবে এইটা। এটা নেওয়া যাচ্ছে না কেন, এইটা মোর কমন, এইটা ওই যে মিনিং বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি। যদি এখানে এটা না থাকতো তখন কিন্তু এটাকে আনসার করা যেত। যেমন আমরা বলি ডিকশনারিতে শব্দটা খুঁজে দেখো, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, লুক আপ দ্য ওয়ার্ড। তো এখন লুক আপের দেখবেন যে গ্রামার বইগুলোতে গ্রুপ ভার্বের মধ্যে লুক আপের ব্র্যাকেটে লেখা থাকে ফাইন্ড আউট। এখন অপশনে দুটাই থাকে, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, আবার থাকে বিতে বা সিতে এরকম থাকে যে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তাহলে আমরা আনসার কোনটা করব, লুক আপ, কারণ কোনটা প্রচলিত। ইংলিশে কলোকেশন বলে একটা কথা আছে, মানে যেটার সঙ্গে যেটা সামঞ্জস্যপূর্ণ হয়। তাহলে আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের আর প্রবলেম হবে না। কি বললাম, এই যে লুক আপ এবং ফাইন্ড আউট দুটোই যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা নেবেন লুক আপটাকে শব্দ খোঁজার ক্ষেত্রে, জি লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তাহলে এই বিষয়টা নিয়ে আর আপনাদের প্রবলেম না হওয়ারই কথা। মনে রাখবেন এটা গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহার করি, মাঝখানে হাইপেন ব্যবহার করলে এটা নাউন হয়ে যায়, এই নিয়মটা মাথায় রাখবেন। যাই হোক, এখানে আরো কিছু প্রশ্ন দেখাই আপনাদেরকে। আর আরেকটা বিষয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কিছু বিষয়গুলো আছে যেইগুলো ডিসকভার করে আপনাদের সামনে না আনলে, মানে এটা
কি বলে যে নেগলিজিবল অপরচুনিটি, মানে লিটল অপরচুনিটি, ভেরি লিটল অপরচুনিটি ছিল যে আপনাদের সামনে হয়তো বা আসতো। কারণ আমাদের দেশে যারা বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো করেন তারা সময়কে বাঁচানোর জন্য নিজের কর্তব্য সঠিকভাবে পালন না করার ক্ষেত্রে বাজারে যে বইগুলো আছে এগুলো দেখে না যে সময়ের সঙ্গে পরিবর্তন কতটা হয়েছে। বই পেলো, উঠিয়ে দিল, ওই অনুসারে আনসার ফিক্সড করে দিল, পরীক্ষা নিয়ে নিল, ওটাই আনসার। কিন্তু অনেক শিক্ষার্থী তার চেয়ে আপডেটেড ভার্সনের সঠিক জেনেও পরীক্ষা আনসার করেও নাও পেতে পারে। মাঝখানে একটা প্রশ্ন এসেছে, আই লাইক প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলা পছন্দ করি। এখানে প্লেয়িং কি? প্লেয়িং জেরান্ড অ্যাজ ভার্ব। এখানে প্লেয়িংটা জেরান্ড, কিন্তু প্রাইমারিলি এর ফাংশনটা হচ্ছে ভার্ব, কারণ এই অবজেক্ট নিয়েছে সেটা ক্রিকেটকে। যে আমি পছন্দ করি, কি পছন্দ করি? খেলা। কি খেলা? ক্রিকেট খেলা। এই যে প্লে, এখানে অবজেক্ট নিয়েছে ক্রিকেটকে, তাহলে এখানে প্লেয়িংটা হচ্ছে জেরান্ড অ্যাজ ভার্ব। এখানে আরেকটা প্রশ্ন আসছে, মাহবুব হোসেন শর্টকাট কি? ভাই এখানে শর্টকাট সবকিছু তো আর ওইভাবে, এখানে কাট তো প্রিপোজিশন না, শর্টকাট অ্যাডজেক্টিভ হিসেবে করতে পারেন। আবার এর নাউন, অনেক ক্ষেত্রে হয় কি যেগুলো আমরা বলি ডিকশনারিতে বিভিন্ন রকমের ব্যবহার থাকে। এই যে যেমন আমি বললাম ফিল আপ, মানে তেলের ট্যাঙ্কি পূরণ করার ক্ষেত্রে। আবার কেমব্রিজে দেখেন এই নাউনটা নেই, কিন্তু অক্সফোর্ডে আছে। যেমন কিছু শব্দ একসঙ্গে বিভিন্ন রকমের হয়, যেমন এই যে ওয়াটার প্রুফ, নাউন হয়, ভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে এইটা দেখেন, আপনারা প্লিজ আনসার করবেন। হি কামস ড্যাশ আ গুড ফ্যামিলি, গুড ফ্যামিলি। তাহলে দেখেন হি কামস, অপশন এ অব, অপশন বি ফ্রম। হি কামস মানে সে একটা স্বনামধন্য পরিবারে তার জন্ম হয়েছে বা ভালো পরিবার থেকে এসেছে, মানে এখানে বি বর্ন বোঝাচ্ছে। কেউ উত্তর করেছে অফ, কেউ করেছে ফ্রম। যারা মাস্টার বই পড়েছেন তারা অফ করেছেন, এর কারণটাও বলি, যত পরীক্ষায় এসেছে ওইটা। আর একটা বিষয় কি জানেন, আমাদের দেশে যে বইগুলো ছিল আগের, এই বইগুলো নে সময়ের সঙ্গে মানে গ্রামারের নিয়মকানুন যে পরিবর্তন হয়, তাদের তো বইগুলো এডিশনই হয়নি, কিন্তু ওইগুলোই পড়া চলতেছে, কারণ ভালো মানের গ্রামারিয়ান আসেননি। যেমন এখানে বলি, পিকেটি সরকারের বই লেখা আছে হি ওয়াজ বর্ন ইন আ রিচ ফ্যামিলি, কিন্তু এখানে রাইট হবে বর্ন ইনটু এ রিচ ফ্যামিলি। হয়তো বা তখন ইনের ব্যবহার প্রচলিত ছিল, যেমন এই যে আমরা ইন্টারের পরে কোনো স্থানে প্রবেশ করা হতে ইনটু ব্যবহার করি না, আগের বইগুলো এইভাবে লেখা ছিল ইন্টার ইনটু, আবার অনেক সময় এইভাবে ব্যাকেটে লেখা থাকে উইদাউট ইনটু, মানে ইনটু ছাড়াও, তখন দুটারই প্রচলন ছিল। এখন কি করা হয়, ইনটুটাকে একদমই রিডান্ডেন্ট বলে বাদ দেওয়া হয়। ইন্টার দ্য প্লেস, ইন্টার সামহায়ার, নো প্রিপোজিশন ইজ রিকোয়ার্ড। তাহলে এক্ষেত্রে কি হবে দেখেন, যদি ফ্যামিলি থাকে, বর্ন থাকে, এটা লিখে রাখেন যে হি ওয়াজ বর্ন ইনটু এ রিচ ফ্যামিলি, অথবা ইনটু এ মুসলিম ফ্যামিলি, ইনটু এ হিন্দু ফ্যামিলি, শিখ ফ্যামিলি, সিন্ধি ফ্যামিলি, যা পারে তাই হোক, বা অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। যেমন ম্যারাডোনা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিল, তাহলে হবে কি ম্যারাডোনা ওয়াজ বর্ন ইনটু এ পোর ফ্যামিলি। তো এক্ষেত্রে তো আমরা কাম আপও ব্যবহার করতে পারি যদি ট্রেডিশনাল গ্রামার অনুসারে হয়, টিজি অনুসারে। মাস্টার বই লেখা আছে কাম আপ বা ডিসেন্ডেন্ট ফ্রম, ওইটা ট্রেডিশনাল গ্রামার অনুসারে। প্রশ্নকর্তাও ট্রেডিশনাল থেকে প্রশ্ন করেন, আমি উত্তর দিয়েছি, কিন্তু আমি এটা নিয়ে কিন্তু এর আগেও একটা লাইভ ক্লাসে বলেছিলাম যে এক্ষেত্রে দুইটাই সঠিক। এইটা টিজি অনুসারে রাইট, এইটা টিজি, অপশন এটা হলো টিজি, আর অপশন বি হলো এমজি, এইটা রাইট এমজি অনুসারে, এইটা টিজি অনুসারে। যেহেতু ট্রেডিশনাল গ্রামার বইগুলো থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্রশ্নটা যেখান থেকে করা, এই যে মডার্ন সোর্সে যে ফর্ম আছে, এটা প্রশ্নকর্তার ধারণার বাইরে। কোথা থেকে প্রশ্ন করা হয়তো বা বলতেই পারবেন না। তো আপনারা কি করছেন, বা বইও এইটাই দেওয়া আছে, এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল এর আগে। কোন পরীক্ষায় এসেছিল আমি তাও দেখাই, এই যে অফ ফ্রম দুটোই দেওয়া আছে। যাক, মাস্টারে দেওয়ার কারণ রাজশাহী ইউনিভার্সিটি 7, 8, 8, 9, কারণ বাংলাদেশে এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো তারা পিকেডি সরকার, পিসি দাস, রেনান মার্টিন এই বইগুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন করেন। কিছু ক্ষেত্রে ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার রেইমন্ড মার্ফি, অ্যাডভান্স ইংলিশ গ্রামার মার্টিন হেংস, মহিউদ্দিন অ্যান্ড কাসিমের বই থেকেও প্রশ্ন হয়। তো এখানে দেখেন হি কেম ড্যাশ এ লার্জ অর নোবেল ফ্যামিলি, হি কেমস এ রিচ ফ্যামিলি। তো এক্ষেত্রে উত্তরটা এখানে অফ দেওয়া আছে, বইয়ে বলা আছে অবশ্যই। এর কারণটা দেখেন, ট্রেডিশনাল গ্রামারে অফটাই রাইট। কি বললাম, ট্রেডিশনাল গ্রামারে। এখন মডার্ন গ্রামারে কি, মডার্ন গ্রামারে হলো ফ্রমটা রাইট, মানে এখানে দুইটাই সঠিক, এও সঠিক বিও সঠিক। এই যে পিকেডি সরকারের বই বা পিসি দাসে দেখেন, বা অন্যান্য বইগুলো আমাদের উপমহাদেশীয় যে বইগুলো আছে, কাম অফই দেওয়া আছে। এই যে হি কামস অফ আ গুড ফ্যামিলি ইজ ডিসেন্ডেড ফ্রম, রাজশাহী ইউনিভার্সিটি লতেও এই প্রশ্নটা এসেছিল যে কাম অফ মানে কি, কাম অফ মানে বি ডিসেন্ডেড ফ্রম।
এই যে দেখেন, তার প্রমাণটা আপনাদের সামনে রাখি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল, হি কেম অফ আ ভেরি রিচ ফ্যামিলি, তিনি খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট 2012-13। প্রশ্নের অপশন এইতে ছিল কেম অফ এর অর্থ ওয়াজ অ্যাট হোম ইন, বিতে ছিল লাইকড, সিতে ছিল নিউ, আর ডিতে ছিল ওয়াজ ডিসেন্ডেড ফ্রম। এই প্রশ্নটা পিকেডি সরকারের বই থেকে একটু মডিফাই করা হয়েছিল। এখানে লেখা ছিল যে হি কামস অফ, এই যে ব্র্যাকেটে ছিল ইজ ডিসেন্ডেড ফ্রম, কমা জন্মগ্রহণ করা, এ গুড ফ্যামিলি। আর এখন কি বললাম, যদি মানে মডার্ন সোর্সগুলোতে দেখেন তাহলে এইটা রাইট। এখন শিক্ষার্থীরা যাবে কোথায়, এইটাও সঠিক। তাহলে প্রশ্নকর্তাদের এই বিষয়গুলো তো যা হোক, আমি লাইভে এসে বললাম আমার ভুল হয়ে গেছে, এডিশনের সময় সুন্দর করে নোট দেওয়া লাগতো। তবে গ্রুপ ভার্বে বেশ কিছু প্রশ্ন এরকম আছে যে চেঞ্জ হয়ে গেছে, যেগুলো চেঞ্জ হয়ে গেছে এগুলো আমি যুক্ত করে দেব। যেমন আগে আমরা কি করতাম, লুক অ্যাট মানে স্টেয়ার অ্যাট, যে লুক অ্যাট দ্য বুক বা লুক অ্যাট দ্য বার্ড, লুক অ্যাট দ্য পিকচার বা হ্যাভ এ লুক অ্যাট সামথিং, মানে কোনো কিছু দেখা অর্থে। আর লুক ওভারকে ব্যবহার করতাম এক্সামিন করা অর্থে, মানে কোনো কিছু পরীক্ষা করা বা যাচাই করা অর্থে, যে লুক ওভার দিস পেপারস। কিন্তু এটা এখন চেঞ্জ হয়ে গেছে। এখন অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে দেখেন এই জায়গায় মানে টু রিড সামথিং কি করার জন্য, টু এক্সামিন ক্লোজলি, মানে খুব গভীরভাবে পরীক্ষা বা নিরীক্ষা করার জন্য কোনো কিছু পড়া, সে অর্থে ওই যে লুক অ্যাট দিস পেপারস এটাও রাইট, মানে লুক অ্যাটটাও এখন রাইট। এই যে চেঞ্জ হয়ে গেছে। এক্ষেত্রে যদি দুইটাই থাকে, বললামই তো যে এইটা হয়, এখন কেমনে বুঝবো? প্রশ্নকর্তা যদি শুধু এইটা রাখে তাহলে উত্তর এইটাই দিবেন, আর যদি দুইটাই রাখে, বললামই তো যে প্রশ্নকর্তারা এইগুলো সম্পর্কে অতটা অবগত নন। তবে আমি বেসিক গ্রামার বের করার পরে আমি ইনশাল্লাহ চেষ্টা করব সবার কাছে মানে শতভাগ সঠিক তথ্যগুলো রেফারেন্স সহকারে পৌঁছানোর জন্য, তখন হয়তো বা ইনশাল্লাহ একটা পরিবর্তন আসবে। আপাতত আপনারা এইটাই ফলো করেন। বললামই তো এক্ষেত্রে বোথ আর কারেক্ট, দুটাই সঠিক। এটা মডার্ন গ্রামার অনুসারে, মানে এটা এখন চলে। আপনি যদি অক্সফোর্ড বা কেমব্রিজ এই ডিকশনারিগুলোতে দেখেন তাহলে ফ্রমটা কারেক্ট, আর যদি ট্রেডিশনাল বইগুলো এনে দেখেন তাহলে এইটা পাবেন। আমাদের প্রশ্নকর্তারা ট্রেডিশনাল বইগুলোই ফলো করেন, জেসি নেসফিল্ডের বই, তারপরে রেনান মার্টিনের বই, মহিউদ্দিন এন্ড কাসিমের বই, পিকেডি সরকার, পিসি দাস, এগুলো তো এগুলো এটাই দেওয়া আছে আপাতত পরীক্ষায়, এটাই দিয়েন। আর এটা জেনে রাখেন এটাও সঠিক। যা হোক, এই টপিক থেকে লিভ করা উচিত। বললামই তো একদম সেম এক্সাম্পল, মডার্ন সোর্সগুলো ফর্ম দেওয়া আছে। আর একটা প্রশ্ন দেখেন, হি ইজ গ্রিডি মানি, অপশন এ অফ, অপশন বি ফর, কোনটাকে সঠিক বলবেন? হ্যাঁ, এখানেও সেম প্রবলেম। ট্রেডিশনাল গ্রামার টিজি অনুসারে এইটা সঠিক, যে হি ইজ গ্রিডি অফ মানি, সে অর্থলোভী। আর মডার্ন সোর্সেসগুলা বিভিন্ন এই যে মডার্ন যে গ্রামার বইগুলো প্রেপোজিশনের ব্যবহারগুলো নিয়ে, বা এই যে ডিকশনারিগুলো অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি বা কেমব্রিজ অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি বা অন্যান্য ডিকশনারিগুলোতে দেওয়া আছে গ্রিডি ফর। তাহলে ক্ষেত্রে দুটোই সঠিক, ঠিক আগের মতোই, কাম অফ আর কাম ফ্রমের মতো। এখানেও দুইটা সঠিক। তো আপনারা যদি এমন আসে, আমি এগুলো নিয়ে কিন্তু এর আগে পোস্টও দিয়েছিলাম, যে উদাহরণ হুবহু ম্যাচ করলেই বোঝা যাবে যে প্রশ্নকর্তা কোথা থেকে। তো এই জন্য পোস্টগুলো যখন দিই, কাইন্ডলি আপনারা পোস্টগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। হুবহু মনে থাকা সম্ভব না, তারপরেও যদি মনে থাকে, পরীক্ষার হলে অন্যরা ভুল করলে তখন আপনি ভুল করবেন না, কারণ আপনি আগে থেকে শিওর যে এই জায়গায় এটা আছে, এটার আনসার এটাই হওয়া উচিত। তো যাই হোক, ক্লাসের মাঝখানে আপনাদের একটা অনুরোধ রাখি, আপনারা যখন মাস্টার বইটা কিনবেন দয়া করে বইটা যাচাই করে নেবেন, আপনি আসল বই কিনলেন না নকল কিনলেন। যদি আপনারা পাইরেসি বই কিনেন তাতে অসাধু শ্রেণী উপকৃত হবে। আমি যে দিন রাত আপনাদের জন্য শ্রম দিই, আমি আমার পারিশ্রমিক পাবো না, মানে মূল্যায়ন তো পাবোই না, আর আমার পেটে লাথি পড়বে। নাম্বার 2, আপনারাও সঠিক বই কিনতে গিয়ে দেখা যায় মানে সঠিক টাকাটাই দিলেন যেটা দেওয়া দরকার, সঠিক পরিমাণ টাকা দিয়েও আপনি আপনার প্রাপ্য যে সার্ভিস সেটা পাবেন না, কারণ পাইরেটেড বইগুলো আসল বই থেকে ফটোকপি বা স্ক্যান করে এগুলোকে তৈরি করা হয়, যে কারণে পাইরেটেড বইগুলোর ছাপা অনেকটাই মানে চোখে লাগার মতো। দেখবেন টিভির যেমন ঝিরি হয় অনেক সময়, সাদা কালো টিভি, মানে ফটোকপি ছাপা যেমন হয়, পড়াটা কষ্টকর, চোখে লাগে, তাতে আপনাদেরই ক্ষতি। এখানে একটা প্রশ্ন আছে, এটা নিয়ে আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। সেটা এই যে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট।
যেহেতু প্রশ্নকর্তারা বললাম ট্রেডিশনাল গ্রামার বইগুলো ফলো করেন, পিকেডি সরকারের বই লেখা আছে ব্রেড অ্যান্ড মিল্ক। দেখেন, ব্রেড অ্যান্ড মিল্ক ইজ হিজ অনলি ফুড। রেন অ্যান্ড মার্টিনের বইয়ে এই উদাহরণটা আছে। পিকেডি সরকারের বই যেহেতু 1928 সালে আগে প্রকাশ হয়েছে, তার মানে রেন অ্যান্ড মার্টিনে এটা কপি হয়ে এসেছে, ভালো কথা। আবার কোইন্সিডেন্টালি মিলতেও পারে, সেটা পরের বিষয়। আবার রেন অ্যান্ড মার্টিনের বইয়ে এটাও আছে ব্রেড অ্যান্ড বাটার ইজ হোলসাম ফুড, মানে উপকারী খাবার। পিসি দাসের বইয়ে আছে যে রুটি মাখন তার প্রিয় খাবার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে লেখা আছে ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ফেভারিট ফুড বা ব্রেকফাস্ট। আমি বিভিন্ন বই পুস্তকগুলো নিয়ে পেয়েছি, ব্যবহারগুলো এইরকম আছে যে সরাসরি এইভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না করে তারা ব্যবহার করে যে আই ভেরি লাইক ব্রেড অ্যান্ড বাটার ফর ব্রেকফাস্ট, অথবা টোস্ট অ্যান্ড মার্মালেড। টোস্টের সঙ্গে এই যে জেলি জাতীয় এক ধরনের, টোস্টের সঙ্গে মার্মালেড, মানে যেমন ব্রেড অ্যান্ড বাটার বলতেছি ঠিক টোস্ট অ্যান্ড মার্মালেড এইভাবে ব্যবহার করে। কিন্তু আমাদের দেশে প্রশ্নকর্তারা যেহেতু এটা ব্যবহার করে, তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু দুটো অপশনও রাইট হতে পারে। যেমন দেখেন, আমি বলতেছি কি যে আমার উত্তরা ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, তো অক্সফোর্ডে কিন্তু হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অ্যাট অবলিক উইথ দেওয়া আছে। এ ব্যাংক মানে অ্যাকাউন্ট মানে হিসাব, কোনো স্থানে হিসাব থাকা, নির্দিষ্ট স্থানে একটা ব্যাংক, আবার উইথ ব্যাংকের সাথে লেনদেন, তার মানে অ্যাড উইথ দুটোই সঠিক, যে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ অথবা অ্যাড। এখন প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে, উনি অপশনে দুটাই দিয়ে রাখছেন, অ্যাডও রাখছেন উইথও রাখছেন। পিকেডি সরকারের বইও কারেকশন অংশে অ্যাড আগে দেওয়া আছে, অবলিকের পরে উইথ, মানে ফার্স্ট প্রায়োরিটি অ্যাড, সেকেন্ড প্রায়োরিটিতে উইথ দেওয়া আছে। এখন চাকরির পরীক্ষায় প্রশ্নটা এইরকম এসেছে যে আই হ্যাভ আ সেভিংস, আই হ্যাভ আ সেভিংস অ্যাকাউন্ট। এখন সেভিং এর সঙ্গে কিন্তু এস হলে দেখেন সেভিংস অ্যাকাউন্ট, আমরা জানি অ্যাডজেক্টিভ হিসাবে নাউন বসলে তা সাধারণত সিঙ্গুলার হয়, এরও ব্যতিক্রম আছে। যেমন এই যে সেভিংস, স্পোর্টস কার, এইগুলো প্লুরাল, ক্যারিয়ার্স অ্যাডভাইজার, ম্যাথস ক্লাস। তো কিছু ক্ষেত্রে মানে ব্যতিক্রম তো আছেই, যে যখন নাউন প্লুরাল হিসেবেই বসে, যেমন কাস্টমস অফিসার, এই যে এস কাস্টমস অফিসার। তো যেটা বলি যে আই হ্যাভ আ সেভিংস অ্যাকাউন্ট, অ্যাট উইথ দুটাই আছে, আমাকে বাধ্য উত্তর করতে হচ্ছে অ্যাট, কিন্তু উইথটাও রাইট। এখন ফিরে আসি কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে, সেখানে কিন্তু অ্যাডের ব্যবহার নেই, সেখানে উইথই আছে। অক্সফোর্ডে উদাহরণ এমন আছে আই হ্যাভ আ অ্যাকাউন্ট বা এ সেভিং অ্যাকাউন্ট উইথ অ্যানাদার ব্যাংক, অন্য একটা ব্যাংকে আমার একটা সঞ্চয় হিসাব আছে। তো অ্যাট উইথ দুটোই আছে, অক্সফোর্ডে অ্যাট অবলিক উইথ আছে, অন্যান্যগুলোতে শুধুই উইথ পাওয়া যাচ্ছে। তবে যেহেতু প্রশ্নকর্তারা ট্রেডিশনাল বইগুলো থেকে করে থাকেন, এইগুলোর দায়ভার তো আমরা নিতে পারি না, জাস্ট আপনাদের অবগত করতে পারি কোন বইয়ে কি আছে। তাহলে কি বললাম, ব্রেড অ্যান্ড বাটার ইজ হিজ ফেভারিট ফুড, তো এটা ইজ আছে, বা ব্রেড অ্যান্ড মিল্ক ইজ হিজ অনলি ফুড, মানে ট্রেডিশনাল গ্রামার বইগুলোতে ইজ দেওয়া আছে। তো সেক্ষেত্রে পরীক্ষায় অনেকে চিন্তা করে যে নাম্বার হারাতে চাই না, তো আপনারা পরীক্ষায় বাঁচার জন্য ইজ ব্যবহার করতে পারেন। যেহেতু ট্রেডিশনাল গ্রামার বইগুলো থেকে প্রশ্নকর্তারা প্রশ্ন হুবহু কপি করেন, ম্যাচ করে, তো এ কারণে আমাকে ইজ রাখতে হচ্ছে। তাহলে এই প্রবলেমগুলো আশা করি আপনাদের আর না হওয়ারই কথা। এখন আমার হাত খালি, এটার ইংরেজি কি হবে? একটা ইংরেজি বিভিন্নভাবে করা যায়, যেমন বললাম সূর্য উঠেছে, দ্য সান ইজ আপ, অথবা দ্য সান হ্যাজ রাইজেন, দুইভাবে হয়ে গেল না? আমি আপনাদেরকে ট্রান্সলেশন করে দেখিয়েছি যে একটা সেন্টেন্সের 14 ভাবেও করা যায়। যেমন সে দেখতে তার বাবার মতো, আমি কয়টা ট্রান্সলেশন করে দেখিয়েছি? আমি করে দেখিয়েছি 14টা। যেমন আগে গাছটিতে ফুল ধরেছে, ফল ধরেছে, একটা করে ট্রান্সলেশন ছিল ট্রেডিশনাল বইগুলো নিয়ে, যে দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার, নট ফ্লাওয়ার্স, ইজ ইন ফ্লাওয়ার, আর গাছটিতে ফল ধরেছে দ্য ট্রি হ্যাজ বর্ন ফ্রুট, এই তো ছিল। কিন্তু পরবর্তীতে এগুলো নিয়েও আমি 5টা 7টা 10টা করে ট্রান্সলেশন করে দেখিয়েছি। তো আই অ্যাম হার্ড আপ নাও করতে পারেন। এখানে দেখেন যে প্লেইং ক্রিকেট ইজ আ পপুলার গেম, তো এখানে মেইন আনসারটা কি, জেরান্ড নাকি ভার্ব? এই জাতীয় অপশনে না রাখাই উচিত, এখানে জেরান্ড বলাই উত্তম হবে। কিন্তু এখন বলতে পারেন যে এখানে যদি ফাংশনালি, যে এটাও প্রশ্নের ধরন, এটা মানে এক্সাক্ট হওয়া উচিত জেরান্ড, কিন্তু প্রশ্নকর্তা যদি ভার্ব ঢুকিয়ে দেয়, এক্ষেত্রে আমার কিছু করার নেই। দিলে পার্ট অফ পিস দিক, সিনট্যাকটিক ফাংশন অনুসারে বিভিন্ন যে ওয়ার্ড ক্লাস বা পার্ট অফ পিস গুলো আছে, পার্ট অফ স্পিচ গুলো, এইগুলোর নামগুলো ঢুকিয়ে দিক, সমস্যা নেই। যে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব এইরকম, তাহলে আপনি ভার্ব উত্তর করতে পারবেন যে প্লেইং ক্রিকেট ইজ এ পপুলার গেম। আর এমন জেরান্ড পার্টিসিপল এইভাবে থাকলে অবশ্যই জেরান্ড। দ্য ডক্টর asked me my shirt
অপশন এ পুট অফ, অপশন বি টেক অফ, টেক অফ। Truly speaking, I don't have enough opportunity to speak in English. সত্য বলতে সারাদিনে আমার ইংরেজি বলার তেমন সুযোগ হয় না। এই যে ঘরটা আমার 24 ঘন্টার প্রায় 18 থেকে 20 ঘন্টা এই ঘরের মধ্যে বন্দি অবস্থায় কেটে যায়। হয় বইগুলো নিয়ে বিছানায় বসে পড়া, অথবা কম্পিউটার স্টার্ট করে কম্পিউটার মনিটরে তাকিয়ে থেকে ডিকশনারিগুলো থেকে 1 by 1 সার্চ দিয়ে সেগুলো পড়া, সেগুলো থেকে এক্সাম্পলস কারেক্ট করা, এবং এইগুলোকে বইয়ে কোন জায়গায় কিভাবে অ্যাড করা দরকার এইভাবে কোঅর্ডিনেশন করা। ডাহা মিথ্যা কথা, অ্যান আটার লাই বলতে পারেন, এশিয়ার লাই এভাবে বলতে পারেন, দ্যাটস অ্যান আটার লাই। দারুণ একটা আনসার এসেছে সাদিকুল ইসলাম। ফুট অফ হচ্ছে টিজি আর টেক অফ হচ্ছে এমজি। আসলে তা না, এইটাও টিজিতে আছে, এইটাও টিজি প্লাস এমজি। এক্ষেত্রে যে বিষয়টা বলি, এই প্রশ্নটা প্রথম এসেছিল চিটাগং ইউনিভার্সিটিতে সম্ভবত 9-10 সালের দিকে। তখন অপশনে কিন্তু এই পুট অফ ছিল না, এটা ছিল না। পরবর্তীতে আবার এটা নিয়ে কিন্তু ইউটিউবে মাস্টার ইংলিশ জাহাঙ্গীর নামে সার্চ দিয়ে দেখেন, এর সংক্রান্ত একটা ক্লাস আছে, পুট অফ নাকি টেক অফ, ওখানে দেখে নিন কোন সালে এসেছিল। এবং পরবর্তীতে তো প্রথমবার অপশনে পুট অফ ছিল না, প্রথমবার ছিল না, তখন আমাদের উত্তর এই জায়গায় একটাই অ্যাপ্রোপ্রিয়েট ছিল, সেটা টেক অফ। আর পুট অফ মানেও খুলে ফেলা, দেখেন পুট অন মানে পরিধান করা। তো ট্রেডিশনাল গ্রামার বইগুলোতে পুট অন মানে পরিধান করা, পুট অফ মানে খুলে ফেলা। সেটা শুজ হতে পারে, ড্রেস হতে পারে, মানে এটা হলো ওয়ার ক্লথস বা ড্রেস আর কি, আর এটা হলো রিমুভ, খুলে ফেলা, ভালো কথা, রিমুভ। আনড্রেস, ড্রেস আনড্রেস। পরে যখন আসলো তখন এই দুটাই দিয়েছে। বাজারের অন্যান্য প্রকাশনীগুলো, বিশেষ করে যারা ওয়ান অফ দ্য লিডিং আর কি, তারা উত্তর দিয়ে রাখছে ফুট অফ, কিন্তু রাইট আনসার হবে টেক অফ। আর আরেকটা বিষয় বলি, এটা আবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছিল, দ্য অপোজিট অফ দ্য ফ্রেজাল ভার্ব পুট অন। পুট অনের কি, সেক্ষেত্রে আপনারা দেখবেন এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার A.J. থমসন অ্যান্ড A.V. মার্টিনেটের বইয়ে গ্রুপ ভার্বের মধ্যে লেখাই আছে দ্য অপোজিট অফ পুট অন ইজ টেক অফ। ওখানে পুট অফ এর কোনো এ জাতীয় সেন্টেন্সই নেই। এবারে আসা যাক অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারিতে, এখানেও লেখা আছে দ্য অপোজিট অফ পুট অন ইজ টেক অফ, মানে টেক অফে গেলে ওর অপোজিট পাবেন ফুট অন, আর ফুট অনে গেলে আপনি এর অপোজিট পাবেন টেক অফ। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, উত্তর এইটা করবেন। এখন দেখেন যদি অপশনে টেক অফ না থাকে সেক্ষেত্রে এটা দিতে পারেন, প্রবলেম নেই। বিসিএস এর একটাই প্রশ্ন আছে, ফুট অফ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য মক্স। তো বিসিএস এর মতো পরীক্ষা, সেক্ষেত্রে অপশনে টেক অফ ছিল না, বোঝাই যাচ্ছে তারা হয় পিকেডি সরকার না হয় মহিউদ্দিন অ্যান্ড কাশেম এই জাতীয় কোনো বই থেকে প্রশ্ন করেছেন। আর একটা প্রশ্ন আছে দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে অর অফ, এক্ষেত্রেও দুটাই সঠিক। মডার্ন যে সোর্সেস গুলো এগুলো কিন্তু ব্লো আপটাই পাওয়া যায়, আর আগের বইগুলো যে উড়িয়ে নিয়ে যাওয়া সেক্ষেত্রে কিন্তু ব্লো অ্যাওয়ে পাওয়া যায়। তো স্পোকেনে ব্যবহার করার ক্ষেত্রে স্মার্ট হওয়ার জন্য আপনারা ব্লো আপটাই ব্যবহার করবেন। এই যে আমরা বন্দি, সেকলে বন্দি, পরীক্ষার জন্য একগুলো শিখতে হয় যে হি ইজ ওল্ডার দেন আই, কিন্তু হওয়া উচিত রাইডিং এর ক্ষেত্রে মডার্ন গ্রামার অনুসারে হি ইজ ওল্ডার দেন আই। আমার স্পোকেনের ক্ষেত্রে আপনারা দেখবেন কমন মিস্টেকস ইন ইংলিশ টিজে ফিডিকিটস এর বইয়ে যে হি ইজ এ বিট টলার দেন মিথ এইরকম ছিল, তো ওখানে বলা আছে ডোন্ট সেই, সেটা বলতে হবে মানে টলার দেন আই, ব্র্যাকেটে এম দেওয়া আছে, মানে এম কে উজ্জ্ব রাখা আছে। আরেকটা প্রশ্ন এসেছে হি ড্যাশ ইন দ্য আর্মি ফর 2 years ইজ না ওয়াস। এটার উত্তরটা যাদের কাছে 19 বা 18 সালের বই আছে প্লিজ তারা ওয়াস করে নেন। যে সেনাবাহিনীতে চাকরি করা অর্থে ওয়ার্ক হবে না, সার্ভ হতে পারে, শুধু বিভার্ব হবে। যেমন দেখেন সে আর্মিতে আছে, এখানে কোনো সময়ের উল্লেখ নেই, সে আর্মিতে আছে মানে সে আর্মিতে চাকরি করে, সদস্য হওয়া, কোনো ওই যে যোগদান করা মানে সদস্য হওয়া, সেক্ষেত্রে হবে যে হি ইজ ইন দ্য আর্মি। অথবা একজন মহিলা বলতেছে যে মাই হাজব্যান্ড ইজ ইন দ্য আর্মি, অথবা কেউ বলতেছে মাই সান ইজ ইন দ্য আর্মি, আমার ছেলে বা আমার স্বামী সেনাবাহিনীতে আছে, ইজ হবে। এখন যখন পিরিয়ড অফ টাইম যুক্ত হবে যে আমার স্বামী বা আমার সন্তান 5 বছর ধরে সেনাবাহিনীতে আছে, তখন করতে হবে মাই সান বা মাই হাজব্যান্ড হ্যাজ বিন ইন দ্য আর্মি ফর 5 years, বা 2 বছর ধরে ফর 2 years। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, ইলেকট্রিসিটি গন। আর যখন পাস্ট টেন্সে নিয়ে যাবেন, এই যে বললাম
যখন প্রেজেন্ট ইনডিফিনিটে ইউজ করবেন ওয়ার্ক কিন্তু ব্যবহার করা যাবে না, যে মাই সান বা মাই হাজবেন্ড ওয়ার্কস হবে না, ওয়ার্কে ক্রস। বাংলায় অর্থ আসে সে আর্মি সেনাবাহিনীতে কাজ করে। ইন্ডিয়ান সিনেমাতে বলে যে উসকা বেটা আর্মি মে কাম করতা হে, আর্মি মে কাম, তাই বলে আপনি ওয়ার্ক লিখবেন হবেন না। তখন কিন্তু সাবটাইটেল এইভাবে আসে যে হিজ সান ইজ ইন দ্য আর্মি বা হার হাজব্যান্ড ইজ ইন দ্য আর্মি। এখন পাস্ট টেন্সে যখন যাচ্ছেন পিরিয়ড অফ টাইমকে ব্যবহার করা যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে। সেক্ষেত্রে এই যে এটাকে করতে হবে পাস্ট টেন্সে, যেহেতু প্রেজেন্ট পারফেক্টের অপশন নেই। তখন কি করবেন যে হি ওয়াজ ইন দ্য আর্মি ফর 2 years। এখন বলতে পারেন আমি যে আপনাদের এক্সপ্লেনেশন গুলো দিলাম, হ্যাঁ এটা নিয়ে এর আগে আমি পোস্ট দিয়েছিলাম ইন ডিটেল। তারপরে এই প্রশ্নটা প্রশ্নকর্তা কোন বইয়ের কোন পৃষ্ঠা থেকে করেছেন সেটাও উল্লেখ করে দিয়েছিলাম। প্রশ্নকর্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নটা হুবহু কপি করে তুলে নিয়ে এসেছিলেন। এ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার এইজ এ থমসন অ্যান্ড এভি মার্টিনেটের টেন্স অংশ থেকে। এটা পাস্ট ইনডিফিনিটের উদাহরণের মধ্যেই আছে, পাস্ট ইনডেফিনিট। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে আমরা বলি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এখানে ফাইনাইট নন ফাইনাইট দ্যাটস ওকে, কিন্তু যখন বলবো ইনডেফিনাইট না, কিন্তু ইনডেফিনাট। আবার ডেফিনাট, ডেফিনাট আর্টিকেল, ইনডেফিনাট আর্টিকেল, পাস্ট ইনডেফিনাট। এখানে আরেকটা প্রশ্ন আছে, দিস ডেইজ এভরিবডি কমপ্লেইনস ড্যাশ পলিউশন। তো এক্ষেত্রে অফ নাকি অ্যাবাউট? এক্ষেত্রে অ্যাবাউটই হওয়ার কথা ছিল মডার্ন ট্রেন্ড অনুসারে, কিন্তু এটা যাতে অভিযোগের বিষয়, একজন মানে আপত্তি করার জায়গা থেকে। তো এটা যে সম্ভবত পিকেডি সরকারের বই থেকে এই লাইনটা নেওয়া, উত্তরটা অফ হবে, অ্যাবাউট না। আরেকটা প্রশ্ন আসে সাদিকুল ইসলামের, জেরি ড্যাশ অ্যাট দ্য অরফানেজ সিন্স শি ওয়াজ 4। তার কথা যে আগেরটা তো প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কথা, কেন পাস্ট পারফেক্ট হলো? আপনি গুগলে যান, এই লাইনটা লিখে সার্চ দেন, এ মাদার ইন ম্যানভাইল, যাই হোক রাইটারের নামটা আমার মাথা থেকে এই মুহূর্তে বেরিয়ে গেছে, আমেরিকান রাইটার। আপনি সার্চ দেন পেয়ে যাবেন, ওই টেক্সটে প্রথমেই লেখা ছিল জেরি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ সিন্স শি ওয়াজ 4। তো আরেকটা বিষয়, আমরা যেমন জানতাম আগে যে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট হলে পরেরটা পাস্ট ইনডেফিনিট হয়, আর প্রথমটা পাস্ট ইনডেফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট হয়। এরও ব্যতিক্রম আছে, আমার কাছে এইরকম অনেক উদাহরণ আছে আমার কালেকশনে, যে আগে পাস্ট পারফেক্ট পরে পাস্ট ইনডেফিনিট। আবার এপারেও প্রেজেন্ট পারফেক্ট, মানে ডানেও প্রেজেন্ট পারফেক্ট, বামেও প্রেজেন্ট পারফেক্ট, আবার বামে মানে প্রেজেন্ট ইনডেফিনিট, ডানে প্রেজেন্ট পারফেক্ট। ইন দ্য ফিউচার আপনাদের সামনে এইগুলো প্রেজেন্ট করবো ইনশাল্লাহ। যেমন আর একটা প্রশ্ন আছে যে তাজমহল ইজ সারাউন্ডেড বাই নাকি উইথ। এই প্রশ্নটা বেশ কয়েকবার করা হয়েছে, আমি এর আগে রিপ্লাই দিইনি। কি সরকারের বই ভাই? পিকেডি সরকার, এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। তো এক্ষেত্রে ওইটাও ইন্টারমিডিয়েটের যে বইটা আর কি আমাদের দেশে, এইচএসসির যে ইংলিশ বই, সম্ভবত ফার্স্ট পেপার থেকে গুগলে লাইনটা সার্চ দেন, এটা একটা মানে ওদের পরীক্ষায় এসেছিল, বোর্ড প্রশ্নে এসেছিল, ওই লাইনটা হুবহু পেয়ে যাবেন। সেক্ষেত্রে আনসারটা করতে হবে বাই। কিন্তু অক্সফোর্ডে আবার দেখেন উইথ অবলিক বাই দেওয়া আছে। অনেকে ভাবতে পারে যে অক্সফোর্ডে তো আগে উইথ দেওয়া আছে, কিন্তু তা না, ওই লাইনটা হুবহুই যেখান থেকে করা আমি ওই অনুসারে উত্তর দিয়েছি। তাহলে এক্ষেত্রে এই যে দ্য ডক্টর আস্কস মি, আপনারা এখন ব্যবহার করার ক্ষেত্রে কি করবেন? পরিধান করার ক্ষেত্রে ফুট অন, ফুট মানে পুট অন, পকে ফ করে বলতেই পারেন, কিন্তু সাউন্ডটা ডিফারেন্ট হবে, প্লেন কিন্তু ফ না। এখানে আরেকটা প্রশ্ন আছে, জি দে কল্ড আস অন দ্য টেলিফোন। আমি অন বলেছি কিন্তু আরেকজন বলেছে বাই। আমি মাস্টারের রেফারেন্স বলেছে, মাস্টারে কিছু ভুল আছে, সে পাক্কা স্টুপিড। যখন ফোনের আগে ডিটারমিনার থাকবে ফোনে কথা বলা অর্থে, তখন হয় অন হবে নাই ওভার হবে, বাই হওয়ার সুযোগই নাই। বাই কখন হবে? ফোনের পাশে বুঝালে, জি হি ওয়াজ টকিং স্ট্যান্ডিং বাই দ্য ফোন বা বাই দ্য টেলিফোন। কিন্তু ফোনে কথা বলা মানে মাধ্যম হিসাবে, ইউজিং সেন্সে ফোনের আগে যেমন বাই মোবাইল ফোন, বাই সেল ফোন, বাই টেলিফোন, বাই হবে। আর যদি মাঝখানে ডিটারমিনার দা আসে অথবা আই আসে, জি কল মি অন মাই ফোন, তখন অনের ব্যবহারটাই অধিক প্রচলিত, ওভারের ব্যবহারটা এখন খুব কম। মনে রাখেন, যদি ওভার হয় পরে অবশ্যই দা লাগবে। বাই হলে মাঝখানে কোনো ডিটারমিনার দরকার নেই, বাই ফোন, বাই টেলিফোন, বাই সেল ফোন। এই জাতীয় যোগাযোগের ক্ষেত্রে আরো কিছু আছে, যে ওয়াকি টকি, মানে যে নামগুলাই আসুক, মনে রাখেন এই যোগাযোগের মাধ্যম হলে অবশ্যই বাই, মাঝখানে কোনো ডিটারমিনার থাকবে না। আর একটা প্রশ্ন, 1.5 আওয়ার্স, এখানে এ বসবে, মাস্টারে এটা একটা টাইপিং মিস্টেক ছিল, পরে ঠিক করে দেওয়া হয়েছে। 1.5 আওয়ার্স, এখানে ভার্ব হবে
সিঙ্গুলার, কারণ এটা পরিমাণ বোঝাচ্ছে, ইউনিট হিসাবে বোঝাচ্ছে যে 1.5 আওয়ার্স ইজ আ লং টাইম। যখন ইউনিট হিসাবে বোঝাবে এটা এক্সেপশনাল। আর নর্মাল কি 1.5 আওয়ার্স, এখন বলতেছি পার হয়ে গেছে, দেখেন 1.5 আওয়ার্স বা ইয়ার্স, তখন হ্যাভ পাস্ট। আলাদা আলাদা ভাবে যখন বোঝাবে, মানে সাধারণত মনে রাখবেন যে 1 and এর পরে প্লুরাল নাউন সাধারণত প্লুরাল ভার্ব। ব্যতিক্রম কখন? যখন সমষ্টি বোঝাবে, যেমন 1.5 মাইল মানে অনেক দূরের পথ, তাহলে কি হবে 1.5 মাইলস ইজ আ লং ওয়ে। এখন পরীক্ষার ক্ষেত্রে দেখেন, আপনি বলতেছেন যে পরীক্ষার্থীদেরকে 1.5 ঘন্টা দেওয়া হয়েছে, তাহলে কি হবে 1.5 আওয়ার্স। সেক্ষেত্রে এইভাবে করবেন, হ্যাভ বিন গিভেন টু ইজ ক্যান্ডিডেট। তাহলে আবারও বলে দিই, 1.5 এর পরে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, এটা জেনারেলি মানে অ্যাজ এ জেনারেল রুল। এক্সেপশন কখন? যখন ইউনিট বোঝাবে তখন ভার্ব সিঙ্গুলার হবে, যে 1.5 মাইল ইজ এ লং ডিস্টেন্স বা শর্ট ডিস্টেন্স বা গুড ডিস্টেন্স, অথবা 1.5 আওয়ার্স ইজ এ লং টাইম, এই যে টাইম ডিস্টেন্স এই জাতীয় ক্ষেত্রে। নেক্সট কোশ্চিন, দ্য সান ড্যাশ রাইজেন উই লেফট দ্য বিচ। এখানে বিং কেন হবে না? এখানে বিং বিন হবে, কারণ রাইজেন আছে। বিং রাইজেন বিষয়টা হসে না জি। এখানে দেখেন, দ্য সান ড্যাশ রাইজেন, এটাকে কনভার্ট করে ফেলেন কমপ্লেক্স সেন্টেন্সে। মানে কি, সূর্য উঠার পরে আমরা কি করলাম? বীজ ত্যাগ করলাম। তাহলে আগে সূর্য উঠেছে, তারপরে আমরা বীজ ত্যাগ করেছি। তো এটাকে কনভার্ট করলেই তো হয়ে যাচ্ছে যে দ্য সান হ্যাড বিন রাইজেন। হবে? হবে না, দ্য সান হ্যাড রাইজেন, কারণ সূর্য নিজে থেকে উঠে। এ কারণে বিং নেওয়া যাচ্ছে না, প্যাসিভ সেন্স হবে না। এ কারণে হ্যাভিং হবে, দ্য সান হ্যাভিং রাইজেন উই লেফট দ্য বিচ। মনে রাখবেন, এখানে যদি প্যাসিভ সেন্স দিত তাহলে আমরা বিং নিতে পারতাম বা হ্যাভিং বিন নিতে পারতাম। এখানে প্যাসিভ সেন্স দেয়নি, তাই আমরা বিং বা হ্যাভিং বিন নিতে পারতেছি না, সরাসরি হবে হ্যাভিং, কারণ সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, যে দ্য সান হ্যাভিং রাইজেন উই লেফট দ্য বিচ। এখানে বলেছে বিং কেন হবে না, হ্যাভিং বিং না, পার্থক্য আছে। এখানে আপনি বিং নিতে পারতেন যদি আপ থাকতো, যদি পরে আপ থাকতো, কারণ বি ভার্বের পরে পাস্ট ফর্ম আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, হ্যাভ ভার্বের পরে সাধারণত নাউন ব্যবহার করি, আর ভার্বের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল, আর বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ। হ্যাভ ভার্বের পরে ভার্ব পাস্ট পার্টিসিপল বসবে ভার্ব হিসেবে, আর বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল বসে সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে। ওই প্রশ্নটা আবারও বলে দিই, যদি এমন হতো, দেখেন, দ্য সান ড্যাশ আপ উই লেফট দ্য বিচ, উই লেফট দ্য বিচ। যদি আপ থাকতো তাহলে বিং, আর যদি রাইজেন থাকে তাহলে এখানে হবে হ্যাভিং। এখানে আপটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যে দ্য সান ওয়াজ আপ, সূর্য উঠেছিল, দ্য সান ওয়াজ আপ, সূর্য উঠেছিল, দ্য সান ওয়াজ অলরেডি আপ, সূর্য ততক্ষণে উঠে গিয়েছিল, মানে দ্য সান হ্যাড রাইজেন। সূর্য উঠেছে, দ্য সান ইজ আপ, অথবা দ্য সান হ্যাজ রাইজেন। এখানে আরেকটা প্রশ্ন আছে, আই স হিম গো, এখানে ইনফিনিটিভ কই? এখানে গোটাই হচ্ছে ইনফিনিটিভ, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। যদি ইনফিনিটিভের আগে টু না থাকে এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ বা বেসিক ফর্ম বা বেস ফর্ম। উত্তর তো দিয়ে দিলাম, আই স হিম গো, আমি তাকে যেতে দেখলাম। যদি কমপ্লিট অ্যাকশন বোঝায়, কমপ্লিট অ্যাকশন, যেমন আই স হিম ক্রস দ্য রোড, আমি তাকে রাস্তা পার হতে দেখলাম, অর্থাৎ এপার থেকে রাস্তার এপার পুরোটাই দেখলাম, যে এপার থেকে হাঁটা শুরু করে এপারে গেল, পুরোটাই দেখলাম। আর আই স হিম ক্রসিং দ্য রোড, আমি দেখলাম সে রাস্তা পার হচ্ছে, পুরোটাও হতে পারে, আবার মাঝামাঝিও কোথাও এখানে হতে পারে, এখানে হতে পারে। অর্থাৎ ইনকমপ্লিট অ্যাকশনের ক্ষেত্রে সাধারণত ইনকমপ্লিট কমপ্লিট উভয় ক্ষেত্রেই প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার আছে। এই যে ভার্ব অফ পারসেপশনের ক্ষেত্রে, হিয়ার সি ওয়াজ নোটিস, তারপরে অবজেক্ট। যদি ইনকমপ্লিট কাজ হয় সাধারণত তাহলে আমরা ব্যবহার করি প্রেজেন্ট পার্টিসিপল, আর কমপ্লিট অ্যাকশন হলে আমরা ব্যবহার করি বেস ফর্ম বা বেসিক ফর্ম বা বেয়ার ইনফিনিটিভ। যেমন আই হার্ড হিম সেই সো, তাকে আমি এমনটা বলতে শুনলাম, বা আই হার্ড হিম সেই দিস। তবে এক্ষেত্রে সেইও ব্যবহার করা যাবে, রং না। এখানে আরেকটা প্রশ্ন আছে, লুক অ্যাট দ্য অ্যাবাব। তো প্রথম ক্ষেত্রে নাউন, পরে দেখেন লুক অ্যাট দ্য অ্যাবাব পিকচার, এখানে অ্যাবাবটা অ্যাডজেক্টিভ, আর যদি হয় লুক অ্যাবাব, উপরে তাকাও, লুক অ্যাবাব, এক্ষেত্রে অ্যাবাবটা অ্যাডভার্ব। বা দ্য হ্যাভেন্স আর অ্যাবাব, সূর্য স্বর্গ কোথায়? ওপরে, এখানে অ্যাবাবটা অ্যাডভার্ব, কারণ এর অবজেক্টিভ নেই। তো যখন প্রিপোজিশনের অবজেক্ট থাকে না, এখানে আমরা গ্রামাটিক্যালি একে বলি অ্যাডভার্ব, কিন্তু রিয়েল সেন্সে এটা হচ্ছে ইনট্রানজিটিভ প্রিপোজিশন। কারণ ভার্ব যদি অবজেক্ট নেয় তাহলে আমরা এদেরকে বলি ট্রানজিটিভ ভার্ব,
তাহলে ভার্ব অবজেক্ট নিতে পারে, প্রিপোজিশন অবজেক্ট নিতে পারে। যদি ভার্বের অবজেক্ট না থাকার কারণে আমরা একে বলি ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে প্রিপোজিশনেরও যদি অবজেক্ট না থাকে ওটা ইনট্রানজিটিভ প্রিপোজিশন, ওইটা আসলে আমরা বলে থাকি সিনট্যাকটিকলি বা গ্রামাটিক্যালি এটাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি। এখানে আরেকটা প্রশ্ন আছে, হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট। সে দেখলো মানে পার্কিং করা খুব কষ্টসাধ্য। আসলে এই সেন্টেন্সটা একটু ভুল আছে, এখানে ফাউন্ডের পরে দ্যাট বসবে, মানে প্রশ্নকর্তা টাইপিংয়ে ভুল করিয়েছেন। হি ফাউন্ড দ্যাট পার্কিং ইজ ডিফিকাল্ট, অথবা এইভাবে হতে পারতো হি ফাউন্ড পার্কিং ডিফিকাল্ট, হি ফাউন্ড পার্কিং ডিফিকাল্ট, লিখে দিই বোর্ডে, প্লিজ একটু খেয়াল করেন। এটা হবে সঠিক হবে হি ফাউন্ড, এরপরে দ্যাট দরকার, দ্যাটটা বাদ গেছে, প্রশ্নে দ্যাট বাদ গেছে। পার্কিং ইজ ডিফিকাল্ট, পার্কিং ইজ ডিফিকাল্ট, ডিফিকাল্ট। এখন অথবা দেখেন এইভাবে করা যায়, হি ফাউন্ড পার্কিং ডিফিকাল্ট, পার্কিং ডিফিকাল্ট। এক্ষেত্রে ফাইন্ডের অবজেক্ট হিসেবে এটা জেরান্ড, নাউনের মতো, মানে এটা হলো আমাদের কি ভার্ব, এটাকে আমরা বলি ফ্যাক্টিটিভ ভার্ব। যখন ভার্বের একটা অবজেক্ট থাকে পরবর্তীতে অর্থ সম্পন্ন করার জন্য অ্যাডজেক্টিভ অথবা নাউন ফ্রেজের দরকার হয়, অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউন বা নাউন ফ্রেজের দরকার হয়, তখন এই ভার্বটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। আর এই যে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউন বা নাউন ফ্রেজ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে অবজেক্ট, মানে একটা অবজেক্ট আছে, এটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। তো এটা আমাদের নাউন মানে জেরান্ড। এখানে দেখেন হি ফাউন্ড দ্যাট পার্কিং ইজ ডিফিকাল্ট, এখানে ইজের সাবজেক্ট পার্কিং। তো প্রশ্নকর্তা টাইপিং এ ভুল করে ফেলেছে, দ্যাটটা বাদ দিয়ে ফেলেছে, হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট, এখানে ইজের সাবজেক্ট হচ্ছে পার্কিং। তো অবশ্যই এটা জেরান্ড বা নাউন। এখানে যেটা আছে ইজ গার্ল অ্যান্ড ইজ বয় হ্যাজ গট, ভাই এখানে ওই পসেসিভ হবেই না। যদি পসেসিভ ব্যবহার করেন সেক্ষেত্রে মডার্ন ট্রেন্ডে ইনডেফিনাইট প্রোনাউন দে আর ইউজ করতে পারেন, এটা ইনফর্মাল হিসেবে, কিন্তু এখানে এ বসবে যে ইজ বয় অ্যান্ড ইজ গার্ল বা ইজ গার্ল অ্যান্ড ইজ বয় হ্যাজ গট আ প্রাইজ, এখানে এ বসবে, এখানে পসেসিভের ব্যবহারই নেই। আপনি শুধু শুধু হি ইজ হার দে আর সেট করলে হবে না। মডার্ন ট্রেন্ড আপনি বলতে পারেন যে অনেক ক্ষেত্রে এই যে আগে যে জায়গায় হি ইজ অবলিক হার এমন ব্যবহার হতো ফর্মাল হিসেবে, ওই জায়গায় এখন দেম বা দে আর ব্যবহার করা হয়, ডিকশনারিগুলোতে এইভাবেই দেওয়া আছে, কিন্তু এই সেন্সে ওই জায়গায় পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ ডিটারমিনার বসবেই না, ওখানে আর্টিকেল বসবে। আরেকটা প্রশ্ন, দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ টাইম, অন নাকি টু, এক্ষেত্রে দুটাই রাইট। এটা নিয়েও বেশ কয়েকবার পোস্ট দেওয়া হয়েছে, আমি আর এক্সপ্লেনেশনে যাচ্ছি না। যদি এটা কারেকশন আসে, এটা বিসিএস এর প্রশ্ন, সম্ভবত 11তম বিসিএস এর মনে হয়। যাই হোক, প্রশ্নকর্তা তখন উত্তর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি উত্তর নিয়েছিলেন, মহিউদ্দিন খান কাসিমের বই থেকে প্রশ্নটা সেট করেছিলেন। পিকেডি সরকার, তারপরে মহিউদ্দিন খান কাসেম, ইনাদের বইয়ের কারেকশন অংশে বাম দিকে ছিল দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, ইনকারেক্ট। ডান দিকে ছিল দ্য ট্রেন ইজ রানিং টু টাইম, দ্য ট্রেন ইজ রানিং টু টাইম। এখন দেখেন পিকেডি সরকারের বইয়ের ট্রান্সলেশন অংশের মধ্যে গাড়িটি বা ট্রেনটির সময় মতো চলছে, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রান্সলেশন এসেছিল ওখান থেকে কপি করা, তো সেক্ষেত্রে আবার অপশনে কিন্তু টু ছিল না। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন অপশনে কিন্তু টু ছিল না। তো যে ক্ষেত্রে টু অন আছে, এক্ষেত্রে আসলে ইদানিং বলা মুশকিল এই জাতীয় প্রশ্ন করলে যে টু রাইট নাকি অন রাইট। অনেক ক্ষেত্রে প্রশ্নে দেখা যায় যে টু নেই, অনেক ক্ষেত্রে অন নেই। তো অন না থাকলে টু আনসার করবেন, টু না থাকলে অন করবেন, কিন্তু যখন দুইটাই থাকবে তখন আনসার কারেকশনের ক্ষেত্রে আমি বললামই, যেহেতু এই কারেকশনের প্রশ্নটা মহিউদ্দিন খান কাসিমের বই থেকে সেট করা হয়েছিল, সেক্ষেত্রে উত্তরটা প্রশ্নকর্তা টুই নিয়েছিলেন। আর অনটা বলতেছি এটা মানে গ্রামাটিক্যালি অনটাও কারেক্ট, টুটাও কারেক্ট। টু টাইম বোঝায় শিডিউল টাইম, ইন কনফার্মেটিভ উইথ শিডিউল টাইম, দ্য ট্রেন ইজ রানিং টু টাইম। সেক্ষেত্রে ব্রিটিশ একটা পত্রিকা, এই মুহূর্তে আমার নামটা মনে নেই, ফেসবুকে আমি পোস্ট দিয়েছিলাম বছর 2 আগে, তখন দেখাইছিলাম দ্য ট্রেন রানস টু টাইম, দ্য ট্রেন ইজ রানিং টু টাইম, এইরকম উদাহরণ দিয়ে 1968 সালের পত্রিকা থেকে বের করে দেখাইছিলাম। আরেকটা প্রশ্ন আছে, দ্য পাথ ওয়াজ নাকি হ্যাড বিন পেভড সো উই আর এবল টু ওয়াক থ্রু দ্য পাথ, এক্ষেত্রে ওয়াজটাও রাইট, হ্যাড বিনও রাইট। এই যে বললাম অনেক প্রশ্ন আছে পিএইচসির যেগুলানে ডাবল মানে আনসারই রাইট, এই জায়গায় অপিনিয়ন দিচ্ছি না। প্রায়র অ্যাক্টিভিটিসের কারণে, প্রায়র অ্যাকশনের কারণে আমি বইয়ে হ্যাড বিন দিয়ে রাখছি। যদি কখনো হুবহু রেফারেন্স পেয়ে যাই যে ওয়াস আছে, তখন আপনাদেরকে জানিয়ে দেবো যে না এখানে ওয়াস রাইট হবে। অনেকে স্পোকেন করে জান দিচ্ছেন। স্পোকেনের জন্য আপনার যে সদিচ্ছা, মানে আপনি শিখতে চান, আপনি বলতে চান, আপনার ভেতরের যে ফায়ারটা আছে,
ওইটাকে আপনি জাগ্রত করেন, ওইটাকে ইগনাইট করেন। এখানে আরেকটা প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটার ইংরেজি আসলে ওটা ইনফর্মাল রাইটিং, ওই যে লেখা থাকে ইউনিভার্সিটি অফ রাজশাহী, কিন্তু রাইট হলো যদি পরে মাঝখানে অফ ব্যবহার করেন, আগে দা লাগবে, দা ইউনিভার্সিটি অফ রাজশাহী। আর যদি রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি লেখেন তাহলে সামনে আর্টিকেল লাগবে না, কিন্তু ইউনিভার্সিটি অফ রাজশাহী, ইউনিভার্সিটি অফ ঢাকা এরকম যদি লিখেন তাহলে অবশ্যই পূর্বে দা ব্যবহার করা উচিত, যে দা ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, দা ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, এরকম দা ইউনিভার্সিটি অফ ঢাকা, অর্থাৎ ইউনিভার্সিটি এবং স্থানের মাঝখানে অফ থাকলে পূর্বে দা ব্যবহার করতে হবে, এটা মানে গ্রামারের নিয়ম অনুসারে। কিন্তু বোর্ড লেখার ক্ষেত্রে কজন গ্রামার মানে। ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, এখানে ইজ কি লিঙ্কিং ভার্ব, অবশ্যই এখানে লিঙ্কিং ভার্ব। এখানে এ গুড হ্যাবিটটা হচ্ছে নাউন ফ্রেজ কমপ্লিমেন্ট হিসেবে বসেছে, আর ওয়াকিং সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যে ভার্ব কানেক্ট করে সেটা হচ্ছে সাধারণত লিঙ্কিং ভার্ব। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এখানে আপনি রোলিংকে অ্যাডজেক্টিভ কেন বলেছেন? গ্রামারে একটা বিষয় আছে, একটা হলো স্ট্রাকচারালি মানে গঠনগতভাবে, রোল মানে গড়ানো, এর সঙ্গে আইনজি যোগ করলাম, ভার্বের বেস ফর্মের সঙ্গে আমি আইনজি যোগ করলাম, এটা এমনিতেই প্রেজেন্ট পার্টিসিপল হলো, এর জন্য সেন্টেন্স দেওয়ার দরকার নেই। এখন বলতে পারেন পিসি দাস, পিকেডি সরকার, রেনান মার্টিন সবার বইয়ে পার্টিসিপল অংশের মধ্যে দেওয়া আছে, আপনার প্রথমে মাথাটা খাটান, ওটা আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি, এটা তো সবাই, তো এখানে তো আপনার স্কিল প্রকাশ পেল না, কারণ অধ্যায়টা হলো জেরান্ড, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ বা জেরান্ড, ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল। এই রোলিং স্টোন গ্যাদার নোমাস এটাকে পার্টিসিপলের মধ্যে এই কারণে দেওয়া আছে, ওইটা জেরান্ড না, কিন্তু পার্টিসিপল এবং জেরান্ড দুটাই অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে কাজ করতে পারে, ফাংশনালি কাজ করতে পারে। বলা হচ্ছে দে আর সিটিং ইন দা ওয়েটিং রুম, এখানে দেখেন ওয়েটিং রুম, রুম ফর ওয়েটিং, এখানে ওয়েটিংটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা লেক্সিকলি সাধারণত এক্ষেত্রে কি নাউন হওয়ার কথা, কিন্তু ফাংশনালি এই ওয়েটিংটা রুমকে মডিফাই করতেছে, যেমন ডাইনিং রুম, লিভিং রুম, সুইমিং পুল, রাইডিং স্কুল, এইগুলানে এরা কিন্তু জেরান্ড মানে নাউন, কিন্তু ফাংশনালি, কারণ পাশাপাশি যখন দুইটা নাউন বসে তখন আমরা কি করি, প্রথম নাউনটাকে মডিফায়ার মানে প্রি মডিফায়ার হিসেবে, যে নাউনটা বামে থাকে এটা ডানেরটাকে মডিফাই করে দ্বিতীয়টাকে, তো এক্ষেত্রে প্রথম নাউনটা কাজ করে প্রি মডিফায়ার হিসেবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে। তো এক্ষেত্রে রোলিং স্টোন গ্যাদার নোমস, রোলিংটা কি করতেছে ফাংশনালি, আমি আনসারটা করেছি ফাংশনালি। এখন যে এখানে পার্টিসিপল উত্তর ভুল, আমি ভুল বলতেছি না, আমি ফাংশনটাকেই প্রায়োরিটি দিয়েছি। যেমন এর আগে আপনাদেরকে যখন আমি ফ্রেজ পড়িয়েছিলাম যে উই আর ওয়েটিং ফর দ্য বাস, এখানে ফর দ্য বাস স্ট্রাকচারালি প্রেপোজিশনাল ফ্রেজ, যখন অপশনে প্রেপোজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে তখন কি হবে, ওই প্রেপোজিশনাল ফ্রেজটা উই আর ওয়েটিং ফর দ্য বাস, উই আর ওয়েটিং তার মানে হোয়াই, হোয়ার বা হোয়াই আর উই ওয়েটিং, আমরা কেন অপেক্ষা করেছিলাম, এখানে আসতেছে হোয়াইয়ের উত্তর, কেন ফর দা বাস, বাসের জন্য, তখন অপশনে প্রেপোজিশনাল এবং অ্যাডভার্বিয়াল দুইটা থাকলে আমরা প্রায়োরিটি কি দিচ্ছি, স্ট্রাকচারাসে মানে স্ট্রাকচারালিসে ফাংশনালি, তখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতেছি, তো এখানেও তাই আমি ফাংশনটাকে প্রায়োরিটি দিয়েছি, আমি পার্টিসিপলকে ভুল বলতেছি না যে ওইটা ভুল, আমি প্রায়োরিটি, যেমন দেখেন হি রিডস এ বুক, হি রিডস এ বুক, অথবা হি রাইটস এ লেটার, অথবা এভরি মাদার লাভস হার চাইল্ড, এই যে লাভস, তারপরে রিডস, রাইটস, অপশনে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বও আছে, ট্রানজিটিভ ভার্বও আছে, তো আমি উত্তর কেন ট্রানজিটিভ নিলাম, এটা মোর স্পেসিফিকলি বোঝানোর জন্য, যেহেতু অবজেক্ট আছে তাই এটা ট্রানজিটিভ, মানে প্রশ্নকর্তা অনেক সময় খুব কাছাকাছি আসতে চান এই কারণে, ওখানে যে মেইন বা প্রিন্সিপাল ভুল, কিন্তু ওটা ভুল না, মানে সাধারণ অর্থে যদি আমরা ধরি দুটোই সঠিক আনসার, দুটোই মানে প্রিন্সিপাল অ্যান্ড ট্রানজিটিভ হবে, কিন্তু আমি মোর এক্স্যাক্টলি দেওয়ার চেষ্টা করেছি, মোর এক্স্যাক্ট আনসারটাই দেওয়ার চেষ্টা করেছি, এই কারণে আনসার করেছি ট্রানজিটিভ ভার্ব, যে প্রিন্সিপাল ভার্ব ইউজড অ্যাজ ট্রানজিটিভ ভার্ব, কারণ এই যে প্রিন্সিপাল অক্সিলারি, প্রিন্সিপাল থেকে ভেঙেই দুটা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ অল দিস নয়েজ, এখানে অল কোন পার্ট অফ পিস, দি ট্রেডিশনাল গ্রামারে বলেন, এইটা হাই স্কুল ইংলিশ গ্রামার রেনান মার্টিনের বই থেকে প্রশ্নকর্তা কপি করেছিলেন, 102 নম্বর এক্সারসাইজের সম্ভবত 247 নম্বর প্রশ্ন, এখানে সমাধানে উত্তর দেওয়া আছে অ্যাডজেক্টিভ, এখানে অল দিস নয়েজ, অল ও নয়েজকে বলতেছে মানে হোয়াট ইজ অল দিস নয়েজ, মানে এসব গোলমাল কিসের, অল ও মডিফাই করে নয়েজকে, দিসটাও মডিফাই করতেছে নয়েজকে, অল দিস, এটা ট্রেডিশনাল গ্রামার অনুসারে দুটাই অ্যাডজেক্টিভ। প্রবলেমটা কোথায় সেটা দেখেন, মডার্ন গ্রামারে কিন্তু এখানে দিসটা ডিটারমিনার, কারণ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে মডার্ন গ্রামারে কিছু নেই, তো এক্ষেত্রে এরা ডিটারমিনার। তাহলে হোয়াট ইজ অল দিস নয়েজ, অলটা কি আমরা জানি, যখন দুই ধরনের ডিটারমিনার থাকে যেগুলো রিফার করে, নির্দেশ করে, দিস, দ্যাট, দিস, দোজ, মাই, হিজ, এগুলো রিফার করে, এদেরকে বলা হয় রিফারিং ডিটারমিনার। এই রিফারিং ডিটারমিনার গুলোর আগে বসে কোয়ান্টিফাইং, যেগুলো পরিমাণ বোঝায়, এই যে এ সব, এ সব, ইংরেজিতে কিন্তু আগে অল আছে তারপরে দিস আছে, বাংলায় অর্থটা পাল্টে যাবে, যে যেমন দেখেন তার সব টাকা ব্যাংকে রাখা হয়, তার সব টাকা, তাহলে বাংলায় যদি আপনি করেন ওইভাবে কি হবে, তার সব, কিন্তু হবে অল হিজ মানি, দেখেন অল হিজ মানি, আগে অল তারপরে হিজ, কিন্তু বাংলায় কি আছে যে তার সব, ইংলিশে এটা উল্টে যাচ্ছে, মানে সব তার, অল ইজ, তো এখানেও তাই, অল দিস নয়েজ, অল দিস নয়েজ, এ সব,
এটা যাচ্ছে পরে, মানে এই সব গোলমাল কিসের? মডার্ন গ্রামার অনুসারে অলটা হচ্ছে প্রি ডিটারমিনার, মানে এটাও ডিটারমিনার। ডিটারমিনারের তিনটা ক্যাটাগরি আছে অবস্থান অনুসারে, সাব ক্যাটাগরি। যেটা সামনে থাকে তিনটা ডিটারমিনার থাকলে সেটাকে আমরা বলি প্রেডিটারমিনার, মাঝে থাকলে সেন্ট্রাল ডিটারমিনার, শেষে থাকলে পোস্ট ডিটারমিনার। যখন দুইটা থাকে সেক্ষেত্রে সামনে যেটা থাকে সেটাকে বলি প্রিডিটারমিনার, পরেরটা তো ডিটারমিনার। তাহলে রাইট অ্যান্সার কি করবেন? পরীক্ষায় যদি আসে যে হোয়াট ইজ অল দিস নয়েজ, এখানে অল কি, কোন পার্ট অফ স্পিচ, অবশ্যই অ্যান্সার করবেন অ্যাডজেক্টিভ। আর যদি এই প্রশ্নটাকে প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া হয়, যদি অপশনে ডিটারমিনার থাকে, ডিটারমিনার যুক্ত করা হয়, তাহলে অবশ্যই অ্যান্সার করবেন ডিটারমিনার বা প্রি ডিটারমিনার। এমন যদি থাকে অ্যাডজেক্টিভ ডিটারমিনার প্রি ডিটারমিনার, সেক্ষেত্রে আনসার করবেন প্রি ডিটারমিনার। আর এমন থাকলে অ্যাডজেক্টিভ ডিটারমিনার, সেক্ষেত্রে ডিটারমিনার। আর ডিটারমিনার প্রি ডিটারমিনার অপশনগুলোর মধ্যে নেই, সেক্ষেত্রে অবশ্যই আনসার করবেন অ্যাডজেক্টিভ। নেক্সট কোশ্চেন, হি ইজ অ্যাবাউট টু ডাই, এখানে প্রিপোজিশন নাকি অ্যাডজেক্টিভ? এখানেও তাই। ট্র্যাডিশনাল গ্রামার বইগুলোতে এখানে টু ডাই ইনফিনিটিভ বসেছে অ্যাবাউট প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে এইটা প্রিপোজিশন। যেমন জেসিন স্পিল্ডের বই দেখেন, পিকেডি সরকারের বই দেখেন, তো যেহেতু সময়ের পরিবর্তনের সঙ্গে গ্রামারের নিয়মকানুন পরিবর্তন হয়ে গেছে, আর মডার্ন গ্রামার অনুসারে এটা ইন্টেন্ডিং বোঝাচ্ছে বা রেডি এইরকম সেন্স দেয়, সেক্ষেত্রে এটা হবে অ্যাডজেক্টিভ। হি ইজ অ্যাবাউট টু, মানে অ্যাবাউট টু প্লাস ভার্ব, এক্ষেত্রে অ্যাবাউট টুটা অ্যাবাউট হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, কি ঘটতো ইফ দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন? এখানে রাইট আনসার হবে হ্যাড হবে, হ্যাড বিন না। হ্যাড ব্রোকেন ও রাইট, হ্যাড বিন ব্রোকেন ও রাইট, কিন্তু আপনাকে পরীক্ষা আনসার করতে হবে অবশ্যই হ্যাড ব্রোকেন। মানে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, এটা পরীক্ষা অবশ্যই আনসার করবেন। এই প্রশ্নটা বিসিএস এর প্রশ্ন। এই প্রশ্নটা প্রশ্নকর্তা এ টেক্সট বুক অফ অ্যাডভান্স ফাংশনাল ইংলিশ মহিউদ্দিন এন্ড কাসিমের বই থেকে হুবহু প্রশ্নটা সেট করেছিলেন, কিন্তু আকপাস করে দিয়েছে, মানে আগের অংশ পরে, পরের অংশ আগে। আর হ্যাড বিন ব্রোকেন এটাও রাইট। এখানে যদি ব্রিজটা ভাঙ্গা হতো, এখানে ব্রোকেনটা অ্যাডজেক্টিভ, হ্যাড বিন ব্রোকেন। হ্যাড ব্রোকেন ও রাইট, এটা নিয়ে আমি পোস্টও দিয়েছিলাম এবং ডিটেল এক্সপ্লেনেশনও দিয়েছিলাম। আর একটা প্রশ্ন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ও গ্রুপ ভার্বের মধ্যে পার্থক্য কি? ভাই, গ্রুপ ভার্বের ক্ষেত্রে দেখবেন একটা ভার্ব থাকে, ওর সাথে একটা বা দুইটা প্রিপোজিশন থাকে। যদি একটা প্রিপোজিশন থাকে সেটা প্রিপোজিশন হতে পারে, আবার অ্যাডভার্বিয়াল পার্টিকুলার হতে পারে। আর যখন দুইটা প্রিপোজিশন থাকবে, যেমন লুক আপ টু, লুক আপ টু কয়টা আছে? লুক ডাউন অন বা আপন, লুক ডাউন। তো এই যে যখন দুইটা থাকে, তখন যে প্রথম প্রিপোজিশন এটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা প্রিপোজিশন হিসেবে কাজ করে। এখন পার্থক্য কোথায় দেখেন, প্রত্যেকটাকে আলাদা করবেন। গ্রুপ ভার্বের ক্ষেত্রে লুক ডাউন আপন, ইন্ডিভিজুয়ালি এরা আলাদা আলাদা অর্থ দেয়, একসঙ্গে করলে এক অর্থ দেয়। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে টক টু, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভার্বের ক্ষেত্রে বসতে পারে, প্রিপোজিশনের ক্ষেত্রে বসতে পারে, নাউনের ক্ষেত্রে বসতে পারে। অর্থটা তো আলাদা হচ্ছে না, অর্থ যা হওয়ার তাই দিচ্ছে, মানে অর্থটা অবিকৃত থাকে, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে। আর গ্রুপ ভার্বের ক্ষেত্রে মানে ওর ইন্ডিভিজুয়াল মিনিং এবং মানে একীভূত করা, যে কম্বাইন্ড মিনিং আলাদা। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে, ওয়ান উড থিঙ্ক হি ওয়াজ ম্যাড, এখানে ওয়ান প্রোনাউন হয় না, নাউন কেন? এখানে প্রোনাউনই হবে। নাউন কি, এই যে হাই স্কুল ইংলিশ গ্রামার রেন অ্যান্ড মার্টিনের বইয়ে এইটা দেওয়া আছে নাউন হিসাবে, কিন্তু এখন এটা উল্টে গেছে। মানে হাই স্কুল ইংলিশ গ্রামার রেন অ্যান্ড মার্টিনের বইয়ে দেওয়া আছে ওয়ান উড থিঙ্ক হি ওয়াজ ম্যাড, এখানে দেওয়া আছে ওইটাকে নাউন হিসেবে। আর পরে দেওয়া আছে দ্য লিটল ওয়ান্স। মডার্ন গ্রামারে বা মডার্ন এই যে ইংলিশ ইউজেজের ক্ষেত্রে কি আছে, লিটল ওয়ানকে ইনফরমালি নাউন হিসেবে ব্যবহার করে, মানে ছোট বাচ্চারা। এটা এখন আপনারা উল্টা জানবেন, মানে পরীক্ষার ক্ষেত্রে ওইটাই ফলো করবেন, আর বাস্তবিক ব্যবহারের ক্ষেত্রে যে বললাম বিকল্প আপনাকে ব্যবহার করতে হবে। মানে লিটল ওয়ান, ওখানে লিটল ওয়ান্স ওটাই হওয়া উচিত নাউন, আর ওয়ান উড থিঙ্ক এক্ষেত্রে ওয়ানটা প্রোনাউন। মাস্টার বইয়ে 17 সাল পর্যন্ত সম্ভবত এটা উল্টাই ছিল, পরে দেখলাম রেন অ্যান্ড মার্টিনের বই থেকে যদি প্রশ্নকর্তা করে তখন আমার উত্তরটা ভুল হয়ে যাবে। বাধ্য হয়ে যেহেতু প্রশ্নকর্তারা যে রাস্তায় হাঁটেন, আমাকেও সেই রাস্তায় হাঁটতে হয়েছে। তাহলে কি বললাম, এই যে ওয়ান উড থিঙ্ক এটা হাই স্কুল ইংলিশ গ্রামার রেন অ্যান্ড মার্টিনের বইয়ে দেওয়া আছে নাউন, কিন্তু এটা এখনকার মানে নিয়ম কানুন অনুসারে হবে প্রোনাউন। আর দ্য লিটল ওয়ান্স, এই জায়গায় ওয়ান্সটাকে দেওয়া আছে প্রোনাউন, কিন্তু কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে দেখেন লিটল ওয়ান মানে ছোট বাচ্চারা, স্মল চাইল্ড বা চিলড্রেন এই সেন্সে, সেক্ষেত্রে এটাকে ইনফরমালি নাউন বলা আছে। নেক্সট কোশ্চিন, উই ওয়েটেড আনটিল দ্য প্লেন টুক অফ নাকি হ্যাড টেকেন অফ? এক্ষেত্রে দুটাই সঠিক, কিন্তু আপনাকে আনসার করতে হবে। এখানে কর্মের পূর্ণাঙ্গতা বা বিস্তৃতি, প্রলঙ্গেশন বা কমপ্লিশন বোঝাচ্ছে, আপনাকে পরীক্ষায় আনসার করতে হবে হ্যাড টেকেন অফ। যেমন উই ওয়েটেড আনটিল দ্য রেইন হ্যাড স্টপড, অথবা উই ওয়েটেড আনটিল দ্য লাস্ট অফ দ্য গেস্ট হ্যাড ডিপার্টেড, অথবা উই ওয়েটেড আনটিল দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন। আবারও অনুরোধ করে যাই, আপনারা মাস্টার বই কেনার আগে অবশ্যই দেখে কিনবেন, দোকানের সিল দিয়ে কিনবেন, মেমো নিয়ে নেবেন। যদি বই নকল হয় তাহলে পরবর্তীতে বদলে নিতে পারবেন অথবা রিফান্ড নিতে পারবেন। ক্লাস এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যাওয়ার সময় আপনাদেরকে একটা অনুরোধ, প্লিজ আপনারা ক্লাসগুলো শেয়ার দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মাস্টার পড়ুন, সাথে থাকুন।